ভাগ্যের চরম হাস্যকর পরিহাসে মাত্র 14 বছর বয়সেই সারা রাত স্বামী নামক মানুষটার শারীরিক ক্ষুধা নিবারণ আর ভোররাত থেকে মাত্র 1 মাস বয়সী মাহারা বাচ্চাকে নিয়ে নিজের বুকের দুধ খাওয়ানোর অভিনয় করতে হচ্ছে। বাচ্চাটার নাম ইরিনা তালুকদার অরু। কাল এই বাড়িতে আসার এক মুহূর্ত আগেও জানতাম না এই লোকটাকে আমার বিয়ে করতে হবে। আমি শুধুই জানতাম একটা বাচ্চাকে দেখতে হবে, বাচ্চার মা নেই। কিন্তু আমি বাচ্চার মায়ের কথা জিজ্ঞেস করেও কিছু উত্তর পাইনি। পেয়েছি এক ভারী নিঃশ্বাসের শব্দ। পুরান ঢাকার নামকরা তালুকদার বাড়ি। আব্রাহাম তালুকদারের নাম অনুযায়ী এই বাড়ি প্রতিষ্ঠিত হয়, কিন্তু বর্তমানে সেখানে বসবাসরত ও একমাত্র উত্তরাধিকারী ফারিস তালুকদারের শুভ্র বাদে থাকার মতো আর কেউ নেই। শুভ্র ঢাকার এক মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক। শুভ্র তার একমাত্র মেয়ে অরুকে দেখাশোনার জন্য একজন বিশ্বস্ত আয়া খুঁজছিলেন। একদিন শুভ্র সোফায় বসে মেয়েকে ঘুম পাড়াচ্ছিলেন। তখন বাড়ির কাজের লোক রহিম মিয়া এসে শুভ্রকে বলেন একটা মেয়ের খোঁজ পেয়েছে, তবে বয়স অল্প। শুভ্র প্রথমে রাজি না হলেও পরে নিজের মেয়ের মায়াবী মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যায়। ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়ে যখন ঘর থেকে বের হচ্ছিলাম, তখন আমার চোখ গেল ডাইনিংয়ের সোফার দিকে। মামা আর দুইজন লোক কথা বলছে। একজনকে আমি চিনি, গ্রামে বাড়ি রহিম দাদা, কিন্তু কি কথা বলছে তাতে আমি কান না দিয়ে সোজা বাইরে গেলাম। যাওয়ার আগে পেছনে তাকাতেই লোকটার সাথে আমার চোখাচোখি হয়ে গেল। আমি লজ্জায় মাথা নুইয়ে বের হয়ে গেলাম। সোফায় বসে আছে স্বয়ং শুভ্র তালুকদার। রহিমের কাছ থেকে খবর পাওয়ার পর সাথে সাথে ছুটে এসেছেন তিনি। নিজের মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব একটা মা এনে দিতে চায় সে। সেজন্যই মিস্টার নাজমুল হুদা আমার মামার সাথে কথা বলছিলেন। মামা প্রথমে রাজি না থাকলেও পরে 20 লক্ষ টাকার কথা শুনে এক পায়ে রাজি হয়ে যায়। কিন্তু শুভ্র বাধায় অন্য এক বিপত্তি। সে একটা চুক্তিপত্র এগিয়ে দেয় নাজমুল হুদার কাছে। চুক্তিটা এমন ছিল, আগামী 4 বছরের জন্য আমার ভাগ্নিকে শুভ্র তালুকদারের বাচ্চার মা হয়ে থাকবে। তার সকল পড়াশোনা আর যাবতীয় খরচ শুভ্র তালুকদার বহন করবে। আমি 20 লক্ষ টাকার বিনিময়ে আমার ভাগ্নিকে শুভ্র তালুকদারের কাছে বিক্রি করে দিচ্ছি 4 বছরের জন্য। আর 4 বছরের আগে আমি যদি ভাগ্নিকে ফেরত পেতে চাই তাহলে 50 লক্ষ টাকা দিব। নাজমুল হুদা টাকার গরমে অন্ধ হয়ে রাজি হয়ে গেলেন। সাথে শুভ্র 20 লক্ষ টাকা নাজমুল হুদার দিকে এগিয়ে দিল। নাজমুল হুদা এক পলক টাকাগুলোর দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে বলল, আমার ভাগ্নিটা ছোট, যদি কোনো ক্ষতি করে ফেলেন সেই দায়ভার আমার। শুভ্র গম্ভীর কণ্ঠে বলল, কবে নিয়ে যাবেন? নাজমুল হুদা চোখ চিকচিক করে জিজ্ঞেস করলেন, এখনই আমার একটু ওর সাথে কথা বলার সুযোগ করে দিন। আচ্ছা বাবা বসো, চা নাস্তা কিছু দিব? নাজমুল হুদার স্ত্রী মার্জিয়া বেগম বললেন, না আমি যা বলছি তাই করেন। শুভ্র বিরক্তিকর কণ্ঠে বলে ওঠে, ডান পাশের ওই কর্নারের রুমে আছে। নাজমুল হুদা বলার সাথে সাথে শুভ্র চলে গেল ওই রুমে। সকাল 7টা বেজে গেছে। আমার এক পাশে শুয়ে আছে শুভ্র নামক পুরুষটি, আর আমার অন্য পাশে তার মেয়ে অরু। আমি সিদ্রাতুল সারা, বয়স মাত্র 14। ছোটবেলায় বাবা মাকে হারানোর পর থেকে মামা বাড়িতে বড় হয়েছি। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর খাবার খেয়ে দিন কেটেছে, কোনো রাতে খাবার পড়েনি পেটে। মামির মার খেয়েও দিন কেটেছে। স্কুলে পড়াশোনার সৌভাগ্য ছিল না বললেও চলে। সপ্তাহে একদিন স্কুলে যেতে দিত, সেইভাবেই ক্লাস 9-এ উঠেছি। আমি একটু নড়ে চড়ে উঠতে অরু কেঁদে উঠল। সাথে আমি নিজেও ব্যথায় কোকিয়ে গেলাম, চোখ মুখ খিচে অরুর দিকে তাকিয়ে। নাজমুল হুদা বলার সাথে সাথে শুভ্র গিয়ে সারার রুমে নক করলো। সারা তখন জামা কাপড় গোছাচ্ছিল। দরজায় কেউ নক করেছে ভেবে মাথায় ওড়না দিয়ে বলে উঠল, কে? আমি শুভ্র, ক্ষীণস্বরে বলল শুভ্র। এক মুহূর্তের জন্য কেঁপে উঠল সারা। ছোট্ট নারী সত্তা, কেন এসেছেন তিনি এখানে? যে জন্যই আসুক না কেন, ভেতরে তো আসতে বলতেই হবে ভদ্রতার খাতিরে। তাই সারা 7-5 না ভেবে বলল, ভেতরে আসুন। সারা বলার সাথে সাথে শুভ্র ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। দরজা লাগানো দেখে সারা একটু ভড়কে গেল। এ কি, দরজা লাগাচ্ছেন কেন? তোমার সাথে কিছু কথা আছে। কি? এতক্ষণে সারা শুভ্রকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো। 6 ফুট লম্বা, গায়ের রং উজ্জ্বল ফর্সা, জিম করা 6 প্যাক বডি, গাল ভর্তি চাপ দাড়ি, কালো রঙের প্যান্টের সাথে সাদা শার্ট, হাতের পেশিবহল শার্টের ওপর ভাসমান। প্রথম দেখায় সারা ক্রাশ খেয়ে গেল, যদিও এই অনুভূতিটা
নতুন তার কাছে, তবে খুব ভালো লাগছে। এই যে শুনছ? শুভ্রর ডাকে সারা হুঁশ ফিরে তড়িৎ বেগে উত্তর দেয়, জি, তোমার নাম কি? সারা সিদ্রাতুল সারা। ও, শুভ্র এক দমকা নিঃশ্বাস ছাড়ল। শুভ্র একটু থেমে বলে উঠল, মিস সারা, তোমাকে আমি নিতে এসেছি, গুছিয়ে নাও, এখনই বের হব। শুভ্রর কথা আগামাথা কিছু না বুঝে সারা জিজ্ঞাসু দৃষ্টিতে শুভ্রর দিকে তাকাতেই শুভ্র হাতে থাকা ডিল পেপারটা সারার হাতে দিয়ে বলে ওঠে, তোমার মামা আগামী 4 বছরের জন্য তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে 20 লক্ষ টাকার বিনিময়ে। তবে চিন্তা নেই, তোমার কাজ হলো আমার ছোট্ট মেয়েকে দেখা। সারার মাথায় আকাশ ভেঙে পড়ল। এটা কি শুনছে? মামা কি করছে? এই লোক কি পাগল? 4 বছর কি ছেলে খেলা নাকি? আর আমি কেন ওনার বাচ্চাকে দেখব? আমি বাইরে গেলাম, 10 মিনিটের মধ্যে বাইরে এসো, আমরা এখনই বের হব। বলে শুভ্র হন হন করে রুম থেকে চলে গেল। শুভ্রর বয়স 26 বছর। শুভ্র চলে যাওয়ার সাথে সাথে সারার মাথা চক্কর দিয়ে উঠল। তখনই তার মামা নাজমুল হুদা রুমে প্রবেশ করলেন। নিজের মামাকে রুমে আসতে দেখে সারা কেঁদে দিল। এই সেই মামা যে কিনা সেই ছোট্ট থেকে আগলে রেখেছে তাকে। সারা গিয়ে নাজমুল হুদাকে জড়িয়ে ধরল, চোখ দিয়ে পড়ছে নোনা জল। সারা কাঁদতে কাঁদতে বলল, মামা, বলো না ওই লোক যা বলল সব মিথ্যা। আমি তোমাদের ছেড়ে যাব না, তোমরা আমার সাথে মজা করছো। সারার চতুর্দশী মন তখন, ও বুঝতে পারেনি তার জীবনে কি ঘটবে সামনে। নাজমুল হুদা সারার মাথায় হাত রেখে আস্তে করে বললেন, শুভ্র যা বলেছে সত্যি বলেছে। আমার খুব টাকার দরকার রে মা। তুই তো জানিস তোর মামির ভাইটার অসুখ, 10 লক্ষ টাকা লাগবে। তাই তো আমি এমন। নাজমুল হুদা কথা শেষ করতে পারল না, তার আগে সারা বলে উঠল, এই তোমরা আমাকে ভালোবাসতে, মামির ভাইয়ের জন্য আমাকে বিক্রি করে দিলে। তোমরা কি মানুষ? সারা আর কিছু বলার পূর্বে সপাটে চড় বসিয়ে দিল নাজমুল হুদা। গম্ভীর কণ্ঠে বললেন, যা বলছি কর, এখনই চলে যা। তুই আমার আপন বোনের মেয়ে না যে তোর প্রতি এত দরদ দেখাবো। আর কিছু শুনতে পেল না সারা, অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। তালুকদার বাড়িতে সকাল 10টা বেজে 35 মিনিট। ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে শুভ্র। পাশে সোফায় বসে অরুকে ফিডিং করাচ্ছে সারা। শুভ্র সেদিকে তাকিয়ে মুচকি হাসলো। সে জানে না এই মেয়ের মধ্যে কি দেখেছে সে, যে এই 26 বছরেও কোনো মেয়ের মধ্যে দেখেনি। শুধু কি মায়া নাকি আত্মিক টান ভেবে পায় না শুভ্র। খাওয়া শেষ করে সারার কাছ থেকে অরুকে নিয়ে নেয়, তারপর সারাকে খেয়ে রুমে আসতে বলে এবং শুভ্র দোতলার দিকে পা বাড়ায়। এতক্ষণে অরু ঘুমিয়ে গেছে। সারা ডাইনিং টেবিলে বসে খাচ্ছে আর বাড়ির চারিদিকে চোখ বোলাচ্ছে। বিশাল বাড়ি, চারিদিকে অভিজাত্যের ছাপ স্পষ্ট। হয়তো শুভ্র নামক মানুষটা খুব শৌখিন। বিশাল ডাইনিং রুম, এক পাশে খাবার টেবিল, তার ঠিক পাশেই কিচেন। ডাইনিং টেবিলের অন্য পাশে সোফা রাখা। মেন দরজা দিয়ে ঢুকলেই সোজাসুজি দোতলায় ওঠার সিঁড়ি। দোতলায় পরপর 3টা বেডরুম। দোতলার উত্তর দিকে শেষ পাশে ছাদে ওঠার সিঁড়ি। আর ঠিক উল্টো পাশে এক ছাদ বারান্দা। সারা খেয়ে উঠতেই একজন মহিলা এসে সারার হাত থেকে এঁঠো থালা বাসন নিয়ে গেল। সারা বেসিন থেকে হাত ধুয়ে সিঁড়ির দিকে যেতে সারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে চলে আসলো। সমস্ত শরীর তার অসম্ভব রকমের ব্যথা, তবুও সারা কোনো কিছু তোয়াক্কা শুভ্র রুমের সামনে এসে রুমের দরজায় নক করলো। শুভ্র তখন রুমের ভেতরে অরুর কান্না থামানোর চেষ্টা করছে। সেই কখন থেকে অরু কান্না করে যাচ্ছে একাধারে। এতে করে শুভ্র বেশ উত্তেজিত, কারণ তার মেয়ের কান্না দেখলে তার বুকের ভেতর কষ্টে ছিঁড়ে যায়। দরজায় কারোর উপস্থিতি টের পেয়ে শুভ্র ভেতরে আসতে বলে। সাথে সাথে সারা ঘরের ভেতরে ঢুকে যায়। সারাকে দেখে শুভ্র বলে ওঠে, শুভ্র, আজকের পর থেকে রুমে আসার সময় দরজায় নক করার দরকার নাই। এটা তোমার রুম, তোমারও সম্পূর্ণ অধিকার আছে যখন ইচ্ছা আসবা যাবা। শুভ্র কথার প্রতি উত্তরে সারা কিছু না বলে শুভ্রর কাছ থেকে অরুকে নেয়। শুভ্র মানা করলেও সারা অরুকে একটু জোর করেই নেয়। আর নেওয়ার পরেই অরুর কান্না থেমে যায়। হয়তো এটাই মায়ের স্পর্শের ভালোবাসা। শুভ্র কিছুটা অবাক হয়, কিন্তু পরপরই তার মন খুশিতে ভরে ওঠে। এটাই তো চেয়েছিল সে। আধা ঘন্টা ধরে যে মেয়ের কান্না থামাতে পারল না শুভ্র, আর সারার কোলে যাওয়ার সাথে সাথে কান্না থেমে গেল। সারা ফিডারে দুধ পুরে অরুকে ফিডিং করাতে থাকলো।
শুয়ে শুয়ে যেন মনে হয় নিজের স্তনের দুধ পান করাচ্ছে সে। এটাই দ্বিতীয় চুক্তিতে লেখা ছিল। অরু যেন কখনো না জানে সারা তার আসল মা নয়। কিছুক্ষণের ভেতরে অরু ঘুমিয়ে গেল। সারার খুব জানতে ইচ্ছে করছে বাচ্চাটির মা কই, আর শুভ্রর পরিবারই বা কই, সে কেন একা থাকে, তার স্ত্রী কই। আচ্ছা, শুভ্রর প্রথম স্ত্রী কি এখন সারা সতীন? এসব ভাবতে ভাবতেই সারার মাথার কাছে এক পা ভাঁজ করে আর এক পা ঝুলিয়ে খাটের ওপরে বসলো শুভ্র। চোখ তার অরুর দিকে নিবদ্ধ। কি মায়াবী তার মেয়েটা। মেয়ের মুখের দিকে তাকালে তার সব কষ্ট বায়ু হয়ে আকাশে উড়ে যায়। কুয়াশা হয়ে শিশিরের মতো ঝরে পড়ে বিন্দু বিন্দু ছোট্ট ঘাসের ওপরে। শীতল নদীর স্রোতের পানির মতো বয়ে যায় তার সকল কষ্ট। শুভ্র সারা চুলের মাঝে হাত বোলাতে লাগলো। সারা চমকে উঠল, তবু একটুও নড়ল না, কারণ অরু তার বুক ঘেঁষে ঘুমিয়ে আছে। অরুর ঘুম মোটামুটি বেশি একটা শব্দ হলে ঘুম ভেঙে যায়। সারা আস্তে করে শুভ্রর মুখের দিকে তাকালো। শুভ্র করুণাময় চোখের দিকে তাকিয়ে সারা আর এক দফায় চমকে উঠল। সে তো চোখের ভাষা পড়তে পারে না। শুভ্র চোখে কি আছে যা এক অন্য অনুভূতির জন্ম দেয়? সারার এমন অবাক হয়ে তাকিয়ে থাকা দেখে শুভ্র মাথা নিচু করে বলে উঠল, আই অ্যাম রিয়েলি সরি লিটল বার্ড, মাই বেবস মাদার। মানে সারা কিছুটা অবাক হলো। এমন কিছু সে আশা করে নাই। আমি সত্যিই লজ্জিত। আমি কাল রাতে তোমার সাথে যা করছি তার জন্য আমাকে মাফ করে দিও পিচ্চি পাখি। আমি নিজের কন্ট্রোলে ছিলাম না। শুভ্র মাথা নিচু করে করুণ গলায় বলল। শুভ্রর কথা শুনে সারার এমন লজ্জায় লাল নীল হয়ে যেতে ইচ্ছে করছে। মাথা ফাঁক করে তার ভেতরে চলে যেতে ইচ্ছে করছে। সে কি একবারও বলছে এই লোকটাকে এসব বলতে? সে কি কিছু বলছে? কি হলো শুভ্রর কথায়? সারা আবার শুভ্রর দিকে তাকালো, পরপরই মাথা নামিয়ে নিল। কেন জানি তার খুব লজ্জা লাগছে। কান থেকে গরম হাওয়া উঠছে। সারা ভাবতে লাগলো কালকের সেই কথাগুলো। জ্ঞান ফেরার পরেই নিজেকে গাড়িতে আবিষ্কার করলো সারা। চোখ খুলতেই চোখাচোখি হলো শুভ্রর সাথে সাথে। শুভ্র নিজেই চোখ সরিয়ে নিল। সারার মাথাটা প্রচণ্ড ভার লাগছে, উঠে বসতে চাইলেও পারছে না। কোনো মতে জিজ্ঞেস করলো, আমি কোথায়? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার বাড়ি যাচ্ছ। আমার মেয়েকে দেখার জন্য চুক্তি দিয়েছি, দেখনি? শুভ্র ঠান্ডা গলায় বলে উঠল। সারা ধীরে ধীরে উঠে বসলো। তারপর শুভ্র থেকে তফাতে গিয়ে জানালার গা ঘেঁষে বসলো। আমি যাব না, আমি বাড়ি যাব, আমাকে বাড়ি নিয়ে চলেন, বের করেন আমাকে এখান থেকে, বলে কেঁদে উঠল সারা। সারার দিকে তাকিয়ে বিরক্তিতে চোখ কুঁচকে নিল শুভ্র। তারপর সারাকে উদ্দেশ্য করে বলল, কোন বাড়ির কথা বলছো? যে বাড়িতে কিনা কাজের মানুষ হয়েছিলে, যারা কিনা তোমার আসল মামা মামি না, যারা কিনা পুরো 50 লক্ষ টাকা দিয়ে তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে সারা জীবনের জন্য। মা মানে কি বলছেন এসব? আপনার মাথা ঠিক আছে? এসব আমি বিশ্বাস করি না, আমাকে যেতে দিন, সারা ভয়াতুর কণ্ঠে বলল শুভ্রকে উদ্দেশ্য করে। শুভ্র একটা দীর্ঘ শ্বাস ফেলে সারার সামনে নিজের মোবাইলে চলমান ভিডিওটা ধরল। সারার হৃদয় ভেঙে কান্না আসছে। কান্না করতে করতে তার চোখ ফুলে গেছে, তাও যেন চোখের পানির বাঁধ ছাড়ছে না। শুভ্র এতে প্রচুর বিরক্ত। একটা মেয়ে এতটা কান্না করে কিভাবে সামান্য কারণে? শুভ্র বিরক্তিতে চোখ কুঁচকে সারার দিকে একটা বোতল এগিয়ে দিল। সারা দেখেও না দেখার মতো করে আবার কান্না শুরু করলো। সে তো কল্পনাও করেনি এমন এক নিষ্ঠুরতম চরম সত্যি তার জীবনে আসবে। কিছুক্ষণ আগে শুভ্র তার মোবাইলে ধারণ করা একটা ভিডিও দেখায় সারাকে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে সারার মামা বলছে যে সে তার আসল মামা না বা রক্তের কেউ না। সারা জ্ঞান হারানোর আগে শুভ্র দরজার পাশে এসে দাঁড়িয়েছিল। তার উদ্দেশ্য ছিল নাজমুল হুদাকে ডাকা, কিন্তু এসেছে সামনাসামনি হয় আর এক সত্যির। নাজমুল হুদা রুম থেকে বের হতে শুভ্রর মুখোমুখি হয়ে একটু চমকে ওঠে, কিন্তু কিছু না বলে তিনি শুভ্রকে বলেন সামনে সোফায় আসতে। মার্জিয়া বেগম সারাকে গুছিয়ে নিয়ে আসছে। শুভ্র কিছু না বলে নাজমুল হুদার পেছনে চলে আসে, কারণ তার মেয়েদের প্রতি একটা আলাদা ঘৃণা আছে, আর সে এখন তার মেয়ের জন্য চুক্তির মা নিতে এসেছে। সেহেতু তার পাস্ট জানা শুভ্রর উচিত বলে মনে হয় না। শুভ্র সোফায় গিয়ে বসতে নাজমুল হুদা বলে ওঠে, আসলে একটা কথা বলার ছিল বাবা। শুভ্র কিছু গম্ভীর স্বরে বলে ওঠে, বলেন। আসলে সারা আমার আপন বোনের মেয়ে না, বা আমি ওর কোনো মামা না। শুভ্র ভাবলেশীনভাবে বলে, ও
আসলে 11 বছর আগে সিলেটে এক মেলায় ঘুরতে গিয়েছিলাম আমি আর মার্জিয়া। সেখানে এই মেয়েকে পাই। মেয়েটি হারিয়ে গিয়েছিল। আমরা ওর পরিবার খুঁজেছিলাম, তবে পাইনি। বাচ্চাটা নিজের নাম অবধি বলতে পারছিল না। 3 বছরের একটা বাচ্চা মেয়েকে তো ফেলে আসা যায় না, তাই সাথে নিয়ে এসেছিলাম বলে দম ছাড়লো নাজমুল হুদা। এবার শুভ্রর ভুরু কুঁচকে গেল। শুভ্র ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো, তাহলে মেয়েটা আপনার রক্তের কেউ না? না, নাজমুল হুদা শান্ত কণ্ঠে বললেন। আমি তো মনে করলাম আপনার সৎ কোনো বোনের মেয়ে, তাই আপনি ওর মামা লাগেন, দূর সম্পর্কের হলেও। না বাবা, আমরা ভেবেছিলাম ওকে আমাদের মেয়ের মতোই রাখবো। তবে ও আসার পর রাস্তায় ও আমাকে মামা বলে ডাকে। আর আমার কোনো বোন ছিল না, তাই আমিও ভাবলাম আমার কোনো বোন থাকলে আমার ভাগনা ভাগ্নিও আমাকে মামা বলে ডাকতো। তাহলে আপনি ওকে যে টাকার বিনিময়ে কাজ করতে পাঠাচ্ছেন? শুভ্র চোখ কুঁচকে জিজ্ঞেস করলো নাজমুল হুদাকে। নাজমুল হুদা হতাশার নিঃশ্বাস ছেড়ে বললেন, আমরা ওকে এত বছর বড় করলেও ওর প্রতি এক ফোঁটা মায়া জন্মেনি। দেখতে সুন্দর হবায় অনেক পাত্র আছে, কিন্তু যৌতুক চায় এখনকার যুগে। আর সেখানে তুমি ওকে 20 লক্ষ টাকায় নিয়ে যাচ্ছ 4 বছরের জন্য। আমারই তো লাভ, 4 বছর পর আসার পর ওকে কোনো বুড়োর সাথে বিয়ে দিব, তখন আরও লাভ। নাজমুল হুদার এমন নিচু মন মানসিকতা দেখে শুভ্রর মাথায় রাগ উঠে গেল। তবুও শান্ত কণ্ঠে নাজমুল হুদাকে বলল, ওকে একেবারেই নিয়ে যেতে হলে কত টাকা নেবেন মিস্টার নাজমুল হুদা? শুভ্রর মুখে নিজের নাম শুনে চমকে উঠল নাজমুল হুদা। তবুও বললেন, না থাক, একেবারে কি করতে দিব? আছে থাক, এই চুক্তি যা আছে থাক, পরেরটা পরে ভাববো। শুভ্র জানে নাজমুল হুদা প্রচণ্ড লোভী একজন মানুষ, তা এতক্ষণে বুঝে গেছে সে। তাই শুভ্র বুদ্ধি করে বলল, ভেবে দেখুন, 30 লক্ষ দিব, একেবারে নিয়ে যায়। আর সমস্যা নাই, না দিলেও কি 4 বছরের জন্য নিয়ে যাচ্ছি, এখন আপনার ব্যাপার। শুভ্রর কথা শোনার পর লোভে চোখ চিকচিক করে উঠল নাজমুল হুদার। কোনো কিছু না ভেবেই বলে দিলেন, হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও, আমি বাঁচি। শুভ্র তাচ্ছিলের হাসি দিয়ে একটা স্ট্যাম্প আর একটা চেক এগিয়ে দিল। নাজমুল হুদা চেক হাতে নিয়ে দেখলো বড় বড় করে লেখা আছে 30 লক্ষ টাকা। তাই সে আর কিছু না পড়ে স্ট্যাম্পে স্বাক্ষর করে দিল। শুভ্র রহিমকে চোখের ইশারা করে সারা রুমে চলে গেল দপাদপ পা ফেলে। রুমের ভেতরে গিয়ে দেখলো মার্জিয়া চেয়ারে বসে বসে নখ কাটছে আর মেঝেতে পড়ে আছে সারা। শুভ্র রাগ তরতর করে বেড়ে গেল, তবুও কিছু না বলে সারাকে কোলে তুলে নিল। শুভ্র গাড়ি এসে থেমেছে তালুকদার বাড়ির বিশাল গেটের সামনে। দারোয়ান গেট খুলে দিতে শুভ্র ব্ল্যাক মার্সিডিজ গাড়িটি ভেতরে ঢুকে গেল। শুভ্র গাড়ি থেকে নেমে খোলা আকাশের দিকে তাকিয়ে বুক ভরে শ্বাস নিল। তারপর সারার হাত ধরে তাকে বের করলো আর রহিমকে বলে দিল কাজীর কথা। রহিম সাথে সাথে কাজী সাহেবকে আনতে গেল। সারার মাথায় প্রচণ্ড ব্যথা করছে। সারা সব জানলেও এটা জানে না যে তাকে একেবারের জন্যই নিয়ে এসেছে শুভ্র। শুভ্রর হাত ধরে বাড়ির ভেতরে ঢুকতে শুনতে পেল একটা বাচ্চার কান্নার শব্দ। শুভ্র সারাকে ডাইনিংয়ে সোফায় বসিয়ে রহিম চাচার বইয়ের কাছে গিয়ে দৌড়ে অরুকে নিয়ে আসলো। তবুও যেন অরুর কান্না থামছে না। শুভ্র সমস্ত ডাইনিং পায়চারি করা শুরু করলো। বেশ কিছুক্ষণ পর কাজী আসলো। ততক্ষণে বাবার কোলে ছোট্ট অরু ঘুমিয়ে গেছে। শুভ্র অরুকে রহিম চাচার বইয়ের কাছে দিয়ে সোফায় বসে পড়লেন। কাজী সাহেবের সাথে কথা বলে বিয়ে পড়াতে বললেন। সারা চমকে উঠল, কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো, বিয়ে মানে? শুভ্র কিছু না বলে আবারও কাজীর সাথে কথা বলা শুরু করলো। সারা আবারও জিজ্ঞেস করলো, কি হলো বললেন না? এবার শুভ্র সারার দিকে তাকিয়ে বলল, আমি চাই আমার মেয়ে 4টা বছর তার মায়ের কাছেই থাকুক, তাই তোমাকে বিয়ে করছি। আর ওই বাড়ি তো আর তোমার আপন না। আমি খুব তাড়াতাড়ি তোমার আসল পরিচয় খুঁজব, চিন্তা করিও না। আমার মেয়েটাকে একটু আপন করে নিও, এটুকু হলেই হবে। আর এটার জন্যই তোমাকে আনা। শুভ্রর কথা শুনে সারার চোখে জল ভরে ওঠে। মাথা নিচু করে ফেলে, চোখ থেকে গড়িয়ে পড়ে এক ফোঁটা নোনা জল। কাজী সাহেব বিয়ে পড়ান, 3 কবুলে আবদ্ধ হয়ে যায় 2টি প্রাণ। এখানে কি ভালোবাসা আছে, নাকি শুধুই টাকার বিনিময়ে চুক্তি? কবুল বলে কাপা কাপা হাতে রেজিস্ট্রি পেপারে সিগনেচার করে দেয় সারা। সে কখনো ভাবেনি তার জীবনেও এমন একটা দিন আসবে। অজানা একটা মানুষকে প্রথম দেখে সে প্রথম দিনে তার জন্য চুক্তির বউ হয়ে যাওয়া।
কাজই চলে গেল সব কাজ মিটিয়ে। টাকার বিনিময়ে সারার বয়স অল্প হলেও শুভ্র সেটা ঠিক করে দিয়েছে, কারণ সে চায় না পরে তাদের কোনো সমস্যা হোক। শুভ্র কেন বিয়ে করছে সে নিজেও জানে না, শুধু এটাই জানে বিয়েটা একমাত্র চুক্তির 4 বছর পর সে তার মেয়েকে নিয়ে বিদেশে চলে যাবে। তাই আর কোনো চিন্তা না করে সারার হাত ধরে সোফা থেকে উঠে সোজা দোতলায় চলে আসে। শুভ্র নিজের রুমে সারাকে নিয়ে এসে সারার হাতে একটা শপিং ব্যাগ দেয়। সারা খুলে দেখে তার ভেতর একটা লং ফ্রক, হালকা গোলাপি রঙের সাথে ওড়নাও আছে। সারা শুভ্রর দিকে তাকাতে শুভ্র বলে ওঠে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাওয়ার ব্যবস্থা করতে বলি। দুপুরে তো না খেয়ে ঘুমিয়েছিলে শুনলাম, তাড়াতাড়ি যাও ড্রেস চেঞ্জ করে আসো। শুভ্রর কথায় যেমন সারা লজ্জা পেল, তার চেয়ে বেশি কষ্ট হলো তার। সারা ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। শুভ্র চলে গেল নিজের মেয়ের কাছে। সারা ওয়াশরুমের দরজায় পিঠ ঘেঁষে দাঁড়িয়ে আছে আর ভাবছে আর কখনো ওই বাড়িতে যাওয়া হবে না। মামা বলেছিল আমার নাকি বাবা মা মারা গেছে, কিন্তু তারা তো আমাকে মেলায় পেয়েছিল, তাহলে কি আমার পরিবার এখনও আছে? আচ্ছা শুভ্র আমাকে বিয়ে কেন করলো? আচ্ছা আমি বাচ্চাটার মা হয়ে উঠতে পারবো তো? গ্রামে থাকতে তো পাপি আপার মেয়ে কত রেখেছি, কত গালে তুলেও খাইয়েছি। আমি নাকি বড় হয়ে গেছি, সবাই বলতো। আমি তো সব পারি। নিজের মনের কথায় নিজেই হাসলো সারা। তারপর হাত মুখ ধুয়ে গায়ে জড়িয়ে নিল শুভ্রর দেওয়া জামাটি। তারপর মনে মনে একটু হাসলো। আজ থেকে তার নতুন জীবন অভিনয়ের জীবন, মা হওয়ার অভিনয়। সারা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো শুভ্রর কোলে বাচ্চাটি। সারা বাচ্চাটির দিকে যেতে গেলে শুভ্র বলে, যাও চুলগুলো আঁচড়িয়ে খেয়ে নাও। সারা তাই করলো, তবে খেলো না। শুভ্র জিজ্ঞেস করলে বলল, না খাওয়ার অভ্যেস আছে, খিদে নাই। তারপর বাচ্চাটির দিকে হাত বাড়ালে শুভ্র অরুকে সারার কোলে দেয়। ছোট্ট 1 মাস বয়সের অরু তখন ড্যাব ড্যাব করে সারার দিকে তাকিয়ে আছে। হঠাৎ মুচকি হেসে উঠল সারা, সাথে সাথে অরুও হাসলো। শুভ্র সারার উদ্দেশ্যে বলল, আজ থেকে ও তোমার মেয়ে, তুমি ওর আম্মু, বুঝছো? সারা অরুর মুখের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। শুভ্র বলল, ওর নাম কি বলো তো? সারা এবার শুভ্রর দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে ওঠে, যেহেতু আমাকে ওর মা হতে নিয়ে এসেছেন সেহেতু ওর নাম জেনে কি করব, এটাই পরিচয়, ও আমার মেয়ে। এটুকু বলতেই যেন নিজের সমস্ত শক্তি ফুরিয়ে গেল সারার। শুভ্র বুঝে মুচকি হাসলো, মনে মনে ভাবলো মেয়েটা ছোট হলেও ম্যাচুয়ার আছে, আমার ছোট্ট রাজকন্যাকে ভালো রাখলেই হলো। সারা শুভ্রকে অরুর মায়ের কথা জিজ্ঞেস করলে শুভ্র কিছু বলল না, শুধু বলল সময় হলে বলবো বলেই খাবারের প্লেটটা হাতে নিল শুভ্র, তরকারি দিয়ে ভাত মেখে সারার মুখের সামনে ধরতে। সারা অবাক দৃষ্টিতে শুভ্রর দিকে তাকালো। শুভ্র সারার দিকে তাকিয়ে বাম হাত দিয়ে সারার হাতে অরুর ফিডারটা এগিয়ে দিয়ে বলল, তুমি আমার মেয়েকে খাওয়াও আর আমার মেয়ের মাকে খাওয়াই। আজ থেকে আমার মাকেও দেখে রাখতে হবে, নয়তো আমার মেয়ের খেয়াল রাখবা কি করে? শুভ্রর কথা শুনে সারা চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে থাকলো। শুভ্র সারার দিকে তাকিয়ে একটু গম্ভীর কণ্ঠে বলল, এই মেয়ে শুধু কথায় কথায় প্যাচ প্যাচ করে কাঁদবা না, এটা বদ অভ্যাস, আমার মেয়ের কিন্তু অভ্যাস হবে। এবার হাঁ করো। শুভ্র কথা শেষ হতেই সারার গালে এক লোকমা ভাত তুলে দিল শুভ্র। সারা চুপ করে খাবার চিবোতে থাকলো আর অন্য হাত দিয়ে অরুকে খাওয়াতে থাকলো। শুভ্র মুচকি হাসি দিয়ে বলে উঠল, রাত 11টা ছুঁই ছুঁই, চারপাশে নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা। বাতাসে মিশে আছে হালকা শীতলতা, যেন অজানা কোনো কিছু গায়ের ওপর দিয়ে ছুঁয়ে চলে যাচ্ছে। দূরে কোথাও কুকুর ডাকছে অনবরত, হয়তো খিদের কারণে। কুকুরের সেই ঘেউ ঘেউ ডাকটা পরিবেশের নীরবতা কিছুটা ভেঙে দেয়, কিন্তু মুহূর্তেই সব আবার শান্ত হয়ে যায়। আকাশটা আজ অপরূপ সুন্দর, তারাগুলা ঝিকঝিক করছে, মাঝে মাঝে কালো মেঘ এসে তারাগুলাকে আড়াল করে দিচ্ছে। রাস্তার পাশে ল্যাম্প পোস্টের আলো কাপা কাপা জ্বলছে, সেও ক্লান্তিতে ঢলে পড়ছে। এই সুন্দর পরিবেশেও ভাসছে এক অজানা লজ্জার শিহরণ। দূরের আকাশে কে জানি তাকিয়ে আছে, সব কিছুই দেখছে। লজ্জায় নিজের হৃদয় স্পন্দন আরও বেড়ে যাচ্ছে ক্রমশে। সারাদিনের কথা সারার এক এক করে মনে পড়ছে, সে ততই লজ্জায় কুঁকড়ে যাচ্ছে। তার ছোট্ট বুকে তার অরু ঘুমিয়ে আছে পরম আবেশে, যেন সে নিজের মায়ের বুকের গরম আভা পেয়েছে। সেই রাতে শুভ্র খাইয়ে দেওয়ার পর থেকে এখনো পর্যন্ত একইভাবে
খোলা বারান্দায় দোলনায় বসে আছে সে, তাকিয়ে আছে দূরের আকাশে। হালকা ঠান্ডা বাতাস এসে তার মাথায় দেওয়া কাপড়টা ফেলে দিল। সাথে সাথে এলোমেলো হয়ে গেল তার ঘন কালো রেশমি চুলগুলো। কিছু চুল মুখের সামনে পড়ল, কিন্তু সারা সরালো না। চোখের কোণে কোনো এক দুঃখের জল এসেও আসছে না, শুভ্রর দেওয়া লজ্জার কারণে। কিন্তু মুহূর্তেই সারা লজ্জারাঙা মুখখানি চুপসে গেল। মনে পড়ল মামাবাড়ির কথা, তার খেয়ে যাওয়া শৈশবের কথা। সারা মনের অজান্তে বিড়বিড়িয়ে বলল, আমি মেয়েটা আসলে বোকা। এই অল্প বয়সে এমন খারাপ অনুভূতির যন্ত্রণার সাথে লড়তে হচ্ছে আমাকে। আমি কেন কখনো আমার বাবা মার বাড়ির সম্পর্কে জিজ্ঞেস করি নাই, মামা মামিকে কেন জিজ্ঞেস করি নাই তাদের কোথায় সমাধিস্থ করা হয়েছে। আসলে আমি বোকা বলেই উঠে দাঁড়ালো। বারান্দার শেষ প্রান্তের গ্রিল ঘেঁষে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। বুকের ভেতরে খুব সুনিপুণভাবে জড়িয়ে রেখেছে অরুকে। একদিনেই খুব আপন মনে হচ্ছে বাচ্চাটাকে। ঠান্ডা বাতাস ছুঁয়ে দিচ্ছে সারাকে, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি। হঠাৎ কোমরে কারোর স্পর্শ পেয়ে হকচকিয়ে যায় সারা। সারা পেছনে ঘুরতে যেতে সারার কাঁধে শুভ্র মুখ রাখে। সারা বুঝতে পারে শুভ্র এসেছে। খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ সারার মনের মধ্যে কাল রাতের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। সারা কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, সারা কি করছেন? শুভ্র, কই কি করলাম? আমার মেয়ে কি করছে তাই দেখতে আসলাম। সারা, ও ঘুমাচ্ছে, কিছুক্ষণ আগে ঘুমিয়েছে। শুভ্র, সে তো আমি জানি, আমার মেয়ে 10টার পরেই ঘুমিয়ে যায়। তো তুমি কাঁদছো কেন? সারা, কই কাঁদছি, বাতাসে এমন হচ্ছে। সরেন, ঘরে যাব। শুভ্র মুচকি হেসে বলে উঠল। শুভ্র, হুম, সত্যিটা বলো, আমি কথা লুকানো পছন্দ করি না। সারা কিছু না বলে শুভ্রর হাত মাজা থেকে সরিয়ে ঘুরে দাঁড়াতে শুভ্র একটা মুচকি হাসি দিয়ে বলল, চলো রুমে যাই। সারাও সম্মতি জানাতে শুভ্র কোলে তুলে নেয় সারাকে। সারা হতভম্ব হয়ে যায়, জাপটে ধরে ঘুমন্ত অরুকে। শুভ্র বিছানায় এনে নামিয়ে দেয় সারাকে, তারপর অরুকে খাটের এক পাশে শুইয়ে দেয়। তারপর সারাকে বলে, শুভ্র, বলবা কেন কান্না করছো? সারা, না। শুভ্র, তাহলে শুরু করা যাক। সারা, কি শুরু করবেন? শুভ্র, ওই যে কালকের মতো কান্নার সিনারি, বলে হেসে ওঠে শুভ্র। সারা লজ্জায় লাল নীল আকাশে উড়ে যায়, কান দিয়ে গরম ধোঁয়া উঠছে। কি লজ্জাটা না দিল লোকটা। সারার এখন লজ্জায় মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছে করছে। সারার মনে পড়তে থাকলো কাল রাতের সব ঘটনা। সারা আবার কল্পনায় ডুব দিল, ভাবতে লাগলো সেই ঘটনাগুলো। ফ্ল্যাশব্যাক। অরু অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। শুভ্র সারাকে বলল,